ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন মানব ইতিহাসের এক গভীর বৈজ্ঞানিক ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনকারী অনুসন্ধান। বিজ্ঞান লেখক গায়া ভিন্সের লেখা ট্রান্সেন্ডেন্স, হাউ হিউম্যানস ইভলভ থ্রু ফায়ার, ল্যাঙ্গুয়েজ, বিউটি অ্যান্ড টাইম। একটু ভাবুন তো, মানুষ কি শুধু বিবর্তনের একটি দুর্ঘটনা, নাকি আমরা এমন একটি প্রজাতি যারা নিজের বিবর্তনকেই বদলে দিয়েছে? আগুন, ভাষা, সৌন্দর্য আর সময়, এগুলো কি কেবল সাংস্কৃতিক উপাদান, নাকি এগুলোই আমাদের মানুষ বানিয়েছে? এই বই কোনো ধর্মীয় ব্যাখ্যা দেয় না, এটি সৃষ্টির গল্প শোনায় না, এটি অলৌকিকতা খোঁজে না, বরং এটি অনুসন্ধান করে প্রমাণ, প্রত্নতত্ত্ব, জীববিজ্ঞান, নৃতত্ত্ব, জলবায়ুবিদ্যা ও স্নায়ুবিজ্ঞানের আলোয় কিভাবে আমরা অন্য প্রাণীদের থেকে আলাদা হলাম। গায়া ভিন্স একটি সাহসী দাবি করেন, মানুষ প্রকৃতির নিয়মের অধীন, কিন্তু মানুষ একই সঙ্গে প্রকৃতিকে বদলাতেও সক্ষম। আমরা শুধু পরিবেশের সাথে খাপ খাইয়ে নেইনি, আমরা পরিবেশকেই রূপান্তর করেছি। আগুন দিয়ে বন বদলেছি, ভাষা দিয়ে বাস্তবতা নির্মাণ করেছি, গল্প দিয়ে সমষ্টিগত কল্পনা সৃষ্টি করেছি, শিল্প দিয়ে পরিচয় গড়েছি, আর সময় গণনা করে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। এই বই আমাদের দেখাবে আগুন কিভাবে আমাদের শরীর ও মস্তিষ্ক বদলে দিল, ভাষা কিভাবে ছোট গোষ্ঠীকে বৃহৎ সভ্যতায় রূপ দিল, সৌন্দর্য ও প্রতীক কিভাবে আমরা ধারণা তৈরি করল, আর সময় সচেতনতা কিভাবে মানুষকে ভবিষ্যৎ নির্মাতা বানালো। এটি কেবল বিবর্তনের গল্প নয়, এটি ক্ষমতার গল্প, দায়িত্বের গল্প এবং ভবিষ্যতের গল্প। কারণ যদি আমরা আমাদের বিবর্তনের সহনির্মাতা হই, তাহলে আজকের পৃথিবীর সংকট, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত বিস্ফোরণ, সামাজিক বিভাজন, এসবও আমাদেরই তৈরি। আর প্রশ্নটা তখন বদলে যায়, আমরা কোথা থেকে এলাম তা নয়, আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলুন অলৌকিক ব্যাখ্যা নয়, মিথ নয়, ভয় নয়, বরং বৈজ্ঞানিক প্রমাণ, মানবিক বোঝাপড়া ও যুক্তির আলোয় শুরু করি ট্রান্সেন্ডেন্সের এই দীর্ঘ, চিন্তা জাগনিয়া এবং গভীর মানবিক যাত্রা। জেনেসিস, চ্যাপ্টার 1, কনসেপশন। মানুষের যাত্রা কবে থেকে শুরু হলো? এই প্রশ্নের উত্তর আমরা প্রায় খুঁজি কোনো এক নাটকীয় মুহূর্তে, যেন হঠাৎ করেই হোমোস্যাপিয়েন্স পৃথিবীতে এসে দাঁড়ালো। কিন্তু গায়া ভিন্স আমাদের স্মরণ করিয়ে দেন, মানুষের জন্ম কোনো একক ঘটনা নয়, এটি ছিল দীর্ঘ, জটিল, সমষ্টিগত এক প্রক্রিয়া। আমরা কোথা থেকে এলাম? প্রায় 3 লক্ষ বছর আগে আফ্রিকায় উদ্ভব হয় আমাদের প্রজাতির হোমোস্যাপিয়েন্স। কিন্তু আমরা তখনও আজকের মানুষ ছিলাম না। আমাদের আগে ছিল হোমো ইরেক্টাস, নিয়ান্ডারটালস, ডেনিসোভান্স। আমরা ছিলাম তাদেরই এক শাখা, একই পরিবারের সদস্য। তাহলে প্রশ্ন, কোন বৈশিষ্ট্য আমাদের আলাদা করল? দীর্ঘ শৈশব, মানুষের গোপন শক্তি। অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষের বাচ্চা অত্যন্ত অসহায় অবস্থায় জন্মায়। আমাদের মস্তিষ্ক জন্মের সময় পুরোপুরি বিকশিত নয়, এটি দুর্বলতা মনে হতে পারে, কিন্তু এখানেই লুকিয়ে আছে আমাদের শক্তি। দীর্ঘ শৈশব মানে দীর্ঘ শেখার সময়, সামাজিক বন্ধনের গভীরতা, সমষ্টিগত লালন পালন। মানুষের সন্তান শুধু মা বাবা নয়, সম্পূর্ণ গোষ্ঠীর দায়িত্বে বড় হয়। এভাবেই জন্ম নেয় সহযোগিতা, এভাবেই জন্ম নেয় সংস্কৃতির বীজ। মস্তিষ্ক ও সম্পর্ক। মানুষের বড় মস্তিষ্ক কেবল বুদ্ধিমত্তার জন্য নয়, এটি সামাজিক জটিলতার জন্য। আমাদের টিকে থাকতে হতো শুধু স্বীকার করে নয়, বরং সম্পর্ক বজায় রেখে। কে বন্ধু, কে শত্রু, কে বিশ্বাসযোগ্য, এই সামাজিক হিসাব নিকাশই গড়ে তোলে আমাদের মানসিক কাঠামো। পরিবেশ ও অভিযোজন। আফ্রিকার জলবায়ু ছিল অস্থির, কখনো শুষ্ক, কখনো আর্দ্র। এই পরিবর্তন আমাদের বাধ্য করে অভিযোজিত হতে। আমরা শুধু পরিবেশে মানিয়ে নেইনি, আমরা নতুন কৌশল তৈরি করেছি। খাদ্য ভাগাভাগি, সমবেত শিকার, জ্ঞান প্রজন্মান্তরে স্থানান্তর। এখানেই শুরু হয় মানুষের বিশেষত্ব। কনসেপশন আসলে কি? এই অধ্যায়ে কনসেপশন মানে শুধু জৈবিক ধারণা নয়, এটি একটি ধারণার জন্ম। মানুষ বুঝতে শুরু করে সে একা নয়,
সে একটি গোষ্ঠীর অংশ এবং এই সমষ্টিগত পরিচয়ই ভবিষ্যতের সভ্যতার ভিত্তি। এই অধ্যায় আমাদের শেখায় মানুষ কোনো অলৌকিক সৃষ্টির ফল নয়। মানুষ হলো দীর্ঘ বিবর্তন, পরিবেশগত চাপ এবং সামাজিক সহযোগিতার ফল। আমাদের অসাধারণত্ব কোনো আকাশ থেকে নেমে আসেনি, এটি গড়ে উঠেছে ধীরে ধীরে সময়ের সাথে সংগ্রামের মাধ্যমে। তাহলে প্রশ্ন আপনার কাছে, যদি মানুষের শক্তি সহযোগিতায়, তবে আজকের বিভক্ত পৃথিবীতে আমরা কি আমাদের মূল শক্তি ভুলে যাচ্ছি? এটাই জেনেসিস এর সূচনা। এখন আমরা এগোবো পরবর্তী অধ্যায়ের দিকে। চ্যাপ্টার 2, বার্থ। কনসেপশনে আমরা দেখেছি মানুষের ধীরে ধীরে গড়ে ওঠা, কিন্তু বার্থে আমরা দেখব মানুষের বিস্ফোরণ। এটি শুধু জন্ম নয়, এটি পৃথিবীতে মানুষের আবির্ভাব, এক শক্তিশালী উপস্থিতি হিসেবে। আফ্রিকা থেকে যাত্রা প্রায় 60 থেকে 70 হাজার বছর আগে। আফ্রিকা ছেড়ে ছোট ছোট মানব গোষ্ঠী ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এটি ছিল সাহসী পদক্ষেপ। তখন পৃথিবী ছিল বরফে আচ্ছাদিত অঞ্চল, শুষ্ক মরুভূমি, ঘন অরণ্য, বিপজ্জনক শিকারী প্রাণীতে পূর্ণ। তবুও মানুষ থেমে থাকেনি। প্রশ্ন হলো কেন? অভিযোজনের শক্তি। আমাদের শারীরিক শক্তি ছিল সীমিত। আমরা সবচেয়ে দ্রুত নই, সবচেয়ে শক্তিশালীও নই, কিন্তু আমাদের ছিল অভিযোজন ক্ষমতা, সামাজিক সহযোগিতা, প্রযুক্তি তৈরির দক্ষতা। আমরা পশুর চামড়া দিয়ে পোশাক বানালাম, পাথর দিয়ে অস্ত্র তৈরি করলাম, আগুন দিয়ে উষ্ণতা পেলাম। অর্থাৎ আমরা পরিবেশের কাছে নত হইনি, আমরা পরিবেশকে বদলে নিয়েছি। জেনেটিক মিশ্রণ। মানুষ যখন ইউরেশিয়ায় পৌঁছায়, তখন সেখানে ইতিমধ্যে ছিল নিয়ান্ডারথালস ও ডেনিসোভানস। আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করিনি, আমরা তাদের সাথে মিশেছি। আজও আমাদের জিনে তাদের চিহ্ন আছে। অর্থাৎ মানবজাতি কোনো বিশুদ্ধ একক শাখা নয়, আমরা মিশ্রণ, আমরা সংযোগ। এই সময় থেকেই শুরু হয় এক সাংস্কৃতিক জাগরণ। গুহাচিত্র, অলঙ্কার, প্রতীকী আচরণ, সমাধি প্রথা, এগুলো কেবল শিল্প নয়, এগুলো চেতনার প্রকাশ। মানুষ শুধু বেঁচে থাকতে চায়নি, মানুষ অর্থ খুঁজেছে। সমুদ্র পাড়ি। অস্ট্রেলিয়ায় পৌঁছাতে মানুষের সমুদ্র পার হতে হয়েছে। এটি দেখায় মানুষ পরিকল্পনা করতে পারে, মানুষ কল্পনা করতে পারে এমন জায়গার কথা যা সে এখনও দেখেনি। এটাই আমাদের শক্তি। বার্থ এর আসল অর্থ। এই অধ্যায়ে বার্থ মানে শুধু শারীরিক বিস্তার নয়, এটি মানুষের আত্মপ্রকাশ। আমরা আর শুধু প্রাণী নই, আমরা হয়ে উঠেছি এক প্রজাতি যে নিজের ভাগ্য নিজেই গড়তে পারে। এই অধ্যায় আমাদের শেখায় মানুষের সাফল্য কোনো ঈশ্বরীয় পরিকল্পনার ফল নয়, এটি হলো জৈব বিবর্তন, সামাজিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অভিযোজনের অসাধারণ ক্ষমতা। যদি মানুষের জন্মই হয়ে থাকে সাহস ও অভিযোজনের উপর ভিত্তি করে, তাহলে আজ জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, বৈশ্বিক সংকটের মুখে আমরা কি আবার সেই জন্মের শক্তিকে কাজে লাগাতে পারি? জেনেসিস এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হবে আগুনের অধ্যায়। ফায়ার। চ্যাপ্টার 3, ল্যান্ডস্কেপিং। এখন আমরা প্রবেশ করছি আগুনের জগতে, কিন্তু রান্নাঘরের আগুনে নয়। এই আগুন ছিল পৃথিবীর প্রথম টেকনোলজি, আর মানুষ ছিল তার প্রথম প্রকৌশলী। আপনি জানেন কি, মানুষ শুধু পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়নি, মানুষ পরিবেশকে বদলে দিয়েছে। এই অধ্যায়ের নাম ল্যান্ডস্কেপিং, কারণ এখানে মানুষ প্রথমবার পৃথিবীর ভূদৃশ্যকে নিজের প্রয়োজন অনুযায়ী গড়ে তোলে। আর সেই হাতিয়ার আগুন। আগুন ধ্বংস নয়, নকশা। আগুনকে আমরা প্রায় ধ্বংসের প্রতীক ভাবি, কিন্তু প্রাগৈতিহাসিক মানুষের কাছে আগুন ছিল জমি পরিষ্কার করার উপায়, শিকার সহজ করার কৌশল, খাদ্য উৎপাদনের প্রস্তুতি এবং একটি নতুন বাস্তুতন্ত্র নির্মাণের মাধ্যম। মানুষ যখন অস্ট্রেলিয়া, আফ্রিকা বা আমেরিকায় পৌঁছায়, তারা কেবল অতিথি ছিল না, তারা হয়ে ওঠে ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। ফায়ারিস্টিক ফার্মিং। অস্ট্রেলিয়ায় আদিবাসীরা পরিকল্পিতভাবে ঝোপঝাড়ে আগুন দিত। একে বলা হয় ফায়ারিস্টিক ফার্মিং। ফলাফল পুরনো শুকনো গাছপালা সাফ,
নতুন ঘাস দ্রুত জন্মায়, তৃণভোজী প্রাণীরা আকৃষ্ট হয়, শিকার সহজ হয়, অর্থাৎ আগুন হয়ে ওঠে খাদ্য নিরাপত্তার কৌশল। মস্তিষ্ক ও আগুনের সম্পর্ক। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা উঠে আসে। আগুন শুধু পরিবেশ বদলায়নি, মানুষের চিন্তাভাবনাও বদলেছে। আগুনের ব্যবহার করতে হলে দরকার পরিকল্পনা, সময় জ্ঞান, সমন্বয়, সামাজিক সহযোগিতা। অর্থাৎ আগুন ছিল এক ধরনের সামাজিক চুক্তি। বিলুপ্তি ও মানব প্রভাব। যেখানে মানুষ গেছে সেখানে বহু বৃহৎ প্রাণী অদৃশ্য হয়েছে। এটা কি কেবল শিকার, নাকি আগুন দিয়ে পরিবর্তিত পরিবেশ? বড় তৃণভোজীরা নির্দিষ্ট উদ্ভিদের ওপর নির্ভরশীল ছিল। আগুনের মাধ্যমে উদ্ভিদ বিন্যাস বদলে গেলে তাদের বাস্তুসংস্থান ভেঙে পড়ে। অর্থাৎ মানুষ শুধু শিকার করেনি, তারা বাস্তুতন্ত্রের রুলবুক পাল্টে দিয়েছে। আগুন ও চক্র। প্রাকৃতিক দাবানল ছিল অনিয়মিত, মানুষ সেটিকে বানিয়েছে নিয়মিত ও নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণই সভ্যতার শুরু। কারণ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, ভবিষ্যৎ পরিকল্পনার সক্ষমতা এবং পরিবেশকে পুনর্গঠনের সাহস, এই তিনটি মিলেই মানুষ হয়ে ওঠে আলাদা। আগুনের নৈতিক প্রশ্ন। কিন্তু এখানে একটি কঠিন প্রশ্ন আছে। মানুষ কি প্রথম পরিবেশ পরিবর্তনকারী প্রাণী, নাকি প্রথম বিপজ্জনক প্রাণী? আগুন আমাদের দিয়েছে শক্তি, কিন্তু সেই শক্তি আজ জলবায়ু পরিবর্তনের রূপ নিয়েছে। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, মানুষ শুরু থেকেই ছিল প্ল্যানেট শেপার। আগুন কেবল রান্না নয়, আগুন ছিল পরিবেশ ব্যবস্থাপনার প্রযুক্তি। আগুন সামাজিক কাঠামো গড়ে তোলে। আগুন মানুষের জৈব ও সাংস্কৃতিক পরিবর্তনে ভূমিকা রাখে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ প্রকৃতির সন্তান হলেও মানুষ প্রকৃতির স্থপতিও। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব আগুন কিভাবে আমাদের মস্তিষ্ককে রূপান্তরিত করেছে। কারণ আগুন শুধু ভূমিকে বদলায়নি, আগুন মানুষকেও বদলেছে। চ্যাপ্টার 4, ব্রেইন বিল্ডিং। আগুনের গল্প আমরা শুরু করেছি ভূদৃশ্য বদলানোর মাধ্যমে। এখন প্রশ্ন, আগুন কি শুধু পৃথিবী বদলেছে, নাকি মানুষকেও? এই অধ্যায় ব্রেইন বিল্ডিং বলছে, আগুন ছিল মানুষের মস্তিষ্ক নির্মাণের অন্যতম গোপন কারিগর। বড় মস্তিষ্ক, বড় সমস্যা। মানুষের মস্তিষ্ক অস্বাভাবিক বড়। শরীরের তুলনায় আমাদের ব্রেইন বিশাল এবং ভীষণ শক্তি খেকো। মস্তিষ্ক শরীরের ওজনের ছোট অংশ, কিন্তু শক্তির প্রায় 20% ব্যবহার করে। প্রশ্ন হচ্ছে, প্রাচীন মানুষ এত শক্তি পেল কোথা থেকে? রান্না, বিবর্তনের শর্টকাট। রান্না করা খাবার সহজে হজম হয়, বেশি ক্যালোরি দেয়, কম শক্তি খরচ করে হজম করা যায়। অর্থাৎ রান্না শক্তিকে ফ্রি করে দেয়, যা মস্তিষ্ক ব্যবহার করতে পারে। এই ধারণাকে জনপ্রিয় করেছেন হার্ভার্ডের জীববিজ্ঞানী। তার যুক্তি, রান্না ছাড়া এত বড় মস্তিষ্ক সম্ভব ছিল না। শরীর বদলায়। রান্নার ফলে দাঁত ছোট হয়, চোয়াল হালকা হয়, অর্থাৎ শরীর শক্তি বাঁচায়, আর সেই শক্তি যায় মস্তিষ্কে। এই জৈব পরিবর্তনই মানুষকে আলাদা করে। আগুন ও সামাজিকতা। আগুন শুধু ক্যালোরি দেয়নি, আগুন দিয়েছে সময়। আগুনের পাশে বসে গল্প করা, পরিকল্পনা করা, সহযোগিতা শেখা, সম্পর্ক তৈরি, এগুলোই সামাজিক বুদ্ধিমত্তা বাড়িয়েছে। অর্থাৎ ব্রেইন শুধু আকারে বড় হয়নি, সংযোগে জটিল হয়েছে। রাতের বিপ্লব। আগুন রাতকে করেছে ব্যবহারযোগ্য। দিনের সীমাবদ্ধতা ভেঙে মানুষ প্রথমবার রাতকে নিজের করে নেয়। রাত মানে গল্প, মিথ, ভবিষ্যৎ পরিকল্পনা, বিমূর্ত চিন্তা, এগুলোই উচ্চতর জ্ঞানীয় ক্ষমতার ভিত্তি। জিন ও সংস্কৃতির মেলবন্ধন। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে, জিন কালচার কো-ইভলিউশন। সংস্কৃতি বদলায়, পরিবেশ বদলায়, সেই পরিবেশে টিকে থাকার জন্য জিন বদলায়। আগুন ছিল এই চক্রের কেন্দ্র। অর্থাৎ আমরা শুধু জিনের ফল নই, আমরা সংস্কৃতির ফলও। শক্তি ও দায়। আগুন আমাদের দিয়েছে পুষ্টি, সুরক্ষা, সামাজিকতা, সময়, বুদ্ধিমত্তা, কিন্তু একই সাথে দিয়েছে পরিবেশ রূপান্তরের ক্ষমতা,
ভবিষ্যৎকে প্রভাবিত করার ক্ষমতা। আজকের শিল্প সভ্যতার মূলেও সেই আগুন। এই অধ্যায় বলছে আগুন কেবল প্রযুক্তি নয়, আগুন ছিল জৈবিক বিবর্তনের সহচর। রান্না ছিল মস্তিষ্কের জ্বালানি, আর সামাজিক আগুন চক্র ছিল চিন্তার জন্মস্থান। আমাদের মস্তিষ্ক প্রকৃতির উপহার, কিন্তু সেই উপহার তৈরিতে মানুষের হাতও ছিল। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব আগুন কেবল ব্রেইন নয়, পুরো সংস্কৃতিকে কিভাবে এগিয়ে দিয়েছে। চ্যাপ্টার 5, কালচারাল লেভার্স। আগুন আমাদের মস্তিষ্ককে শক্তি দিয়েছে, কিন্তু শুধু বড় মস্তিষ্ক থাকলেই কি সভ্যতা তৈরি হয়? না, মস্তিষ্ক সম্ভাবনা, সংস্কৃতি সেই সম্ভাবনার ব্যবহার। এই অধ্যায় কালচারাল লেভার্স বলছে মানুষের আসল শক্তি পেশিতে নয়, সংস্কৃতির লিভারে। লিভার মানে কি? লিভার হলো ছোট শক্তি দিয়ে বড় পরিবর্তন আনার উপায়। মানুষের ক্ষেত্রে সেই লিভারগুলো হলো আগুন, রান্না, সহযোগিতা, জ্ঞান ভাগাভাগি, প্রতীক ও নিয়ম। এগুলো জিনগত নয়, এগুলো শেখা যায়। এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। সমষ্টিগত বুদ্ধিমত্তা। একজন মানুষ সীমিত জানে, কিন্তু একটি দল অসীম জানে। মানুষ প্রথম প্রজাতি যারা তথ্য জমা রাখে, তথ্য শেয়ার করে, তথ্য উন্নত করে। এটাই কিউমুলেটিভ কালচার। আপনি হয়তো আগুন আবিষ্কার করেননি, কিন্তু আপনি তার সুবিধা পাচ্ছেন। এটাই সাংস্কৃতিক লিভারের শক্তি। আগুন ও ক্ষমতার কেন্দ্র। আগুনের চারপাশে বসে নিয়ম তৈরি হয়, ভূমিকা নির্ধারিত হয়, সামাজিক শ্রেণী গড়ে ওঠে। কে আগুন জ্বালাবে, কে শিকার আনবে, কে শিশু দেখবে। এই বিভাজনই সামাজিক কাঠামোর শুরু। শিক্ষা ও অনুকরণ। মানুষের শিশুরা দীর্ঘ সময় নির্ভরশীল থাকে। এই দীর্ঘ শৈশবই সংস্কৃতি শেখার সুযোগ দেয়। অনুকরণ, পর্যবেক্ষণ, পুনরাবৃত্তি, এই তিনটি মিলেই তৈরি হয় দক্ষতা। পাথর ঘষে আগুন জ্বালানো, এটি জেনেটিক নয়, এটি সাংস্কৃতিক। অভিযোজনের গোপন রহস্য। অন্য প্রাণী পরিবেশের সাথে মানিয়ে নেয় জিনের মাধ্যমে, মানুষ মানিয়ে নেয় সংস্কৃতির মাধ্যমে। ঠান্ডা অঞ্চল পোশাক বানাও, খরা পানি সংরক্ষণ শেখো। অর্থাৎ মানুষ শরীর বদলায় না, মানুষ পদ্ধতি বদলায়। জিন সংস্কৃতি চক্র। এখন আবার ফিরে আসে কো-ইভলিউশন। সংস্কৃতি নতুন পরিবেশ তৈরি করে, নতুন পরিবেশ নতুন নির্বাচন চাপ সৃষ্টি করে। নির্বাচন জিন বদলায়, অর্থাৎ মানুষ একমাত্র প্রজাতি যারা নিজেদের বিবর্তনের পরিবেশ নিজেরাই তৈরি করে। ক্ষমতা ও দায়বদ্ধতা। সংস্কৃতি আমাদের দিয়েছে প্রযুক্তি, সংগঠন, নৈতিকতা, আইন, শিল্প, কিন্তু দিয়েছে বৈষম্য, সংঘর্ষ, পরিবেশ নাশ। লিভার যত বড়, তার দায়ও তত বড়। এই অধ্যায় আমাদের শেখায় মানুষের শক্তি পেশিতে নয়, মানুষের শক্তি সমষ্টিগত জ্ঞানে। সংস্কৃতি হলো সেই লিভার যা ছোট প্রচেষ্টাকে বড় প্রভাব দেয়, আর আগুন ছিল প্রথম সাংস্কৃতিক লিভার। আমরা প্রকৃতির ফল, কিন্তু আমরা সংস্কৃতির নির্মাতা। পরবর্তী অংশে আমরা প্রবেশ করব অল ডে, কারণ আগুন আমাদের একত্র করেছে, কিন্তু ভাষা আমাদের সংযুক্ত করেছে। চলুন এগিয়ে যাই মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী প্রযুক্তির দিকে। অল্ড। চ্যাপ্টার 6, স্টোরি। আগুন আমাদের একত্র করেছিল, কিন্তু আগুনের চারিপাশে বসে মানুষ কি করত? তারা গল্প বলতো। এই অধ্যায় স্টোরি বলছে মানুষের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি আগুন নয়, ভাষাও নয়, গল্প। কেন গল্প? আপনি খেয়াল করুন, মানুষ তথ্য মুখস্থ রাখে না, মানুষ গল্প মনে রাখে। কারণ গল্প কারণ ও ফলাফলের সম্পর্ক তৈরি করে, আবেগ সংযুক্ত করে, স্মৃতি দীর্ঘস্থায়ী করে, জটিল তথ্যকে সহজ কাঠামোয় বাঁধে। অর্থাৎ গল্প হলো তথ্য সংরক্ষণের জৈবিক শর্টকাট। ব্রেনের গল্প। আমাদের মস্তিষ্ক প্যাটার্ন খোঁজে এবং গল্প সেই প্যাটার্নকে সাজায়। গল্পের ভেতরে থাকে শুরু, সংকট, সমাধান। এই কাঠামো আমাদের বাস্তবতা বোঝার পদ্ধতিকে গড়ে তোলে। সমষ্টিগত পরিচয়।
গল্প শুধু বিনোদন নয়, গল্প পরিচয় তৈরি করে। আমরা কারা, কোথা থেকে এসেছি, আমাদের শত্রু কে, আমাদের নৈতিকতা কী, এইসব প্রশ্নের উত্তর আসে গল্প থেকে। গল্প ছাড়া জাতি, ধর্ম, সভ্যতা কিছুই টেকে না। আগুনের পাশে মিথের জন্ম। রাতের অন্ধকারে আগুনের আলো, সেখানে জন্ম নেয় মিথ। প্রকৃতির ব্যাখ্যা না থাকলে মানুষ গল্প বানায়, কিন্তু এগুলো কেবল কল্পনা নয়, এগুলো সামাজিক বন্ধনের আঠা, সহযোগিতার শক্তি। গল্প মানুষকে একত্র করে, এমনকি অচেনা মানুষের সাথেও। আপনি যদি একই গল্পে বিশ্বাস করেন, আপনি একই দলের অংশ। এই কারণেই গল্প রাষ্ট্র, আইন, অর্থনীতি সব কিছুর ভিত্তি। সত্য না মিথ্যা, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গল্প কি সত্য, নাকি গল্প কেবল কার্যকর? মানুষের বিবর্তনে গল্পের মূল্য তার সভ্যতায় নয়, তার উপযোগিতায়। যদি গল্প সহযোগিতা বাড়ায়, তবে সেটি টিকে থাকে। সাংস্কৃতিক জিন। গল্প এক ধরনের মিম, একটি ধারণা যা ছড়িয়ে পড়ে। যে গল্প বেশি আকর্ষণীয়, বেশি আবেগী, বেশি কার্যকর, সেই গল্প টিকে থাকে, অর্থাৎ সংস্কৃতিরও নির্বাচন হয়। এই অধ্যায়ে আমরা দেখলাম মানুষ তথ্য দিয়ে নয়, গল্প দিয়ে চিন্তা করে। গল্প স্মৃতি ও নৈতিকতার কাঠামো। গল্প সহযোগিতা ও বৃহৎ সমাজের ভিত্তি। গল্পই বিমূর্ত ধারণাকে বাস্তব করে। আগুন আমাদের একত্র করেছিল, গল্প আমাদের একসাথে ভাবতে শিখিয়েছে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব গল্পের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ। কারণ গল্প জন্মায় কল্পনায়, কিন্তু বাঁচে ভাষায়। চ্যাপ্টার 7, ল্যাঙ্গুয়েজ। গল্প আমাদের এক করেছে, কিন্তু গল্প কি ভাষা ছাড়া সম্ভব? এই অধ্যায়ে ল্যাঙ্গুয়েজ বলছে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হলো মানুষের বাস্তবতা নির্মাণের যন্ত্র। ভাষা জৈবিক না সাংস্কৃতিক? মানুষ জন্মায় ভাষার সম্ভাবনা নিয়ে, কিন্তু কোনো নির্দিষ্ট ভাষা নিয়ে নয়। শিশু যে পরিবেশে বড় হয়, যে শব্দ শোনে, যে ছন্দ শেখে, সে ভাষাতেই সে চিন্তা করতে শেখে। অর্থাৎ ভাষা হলো জৈবিক ক্ষমতা এবং সাংস্কৃতিক ইনপুট। শব্দ থেকে বিমূর্ততা। প্রাণীরা সংকেত দেয়, কিন্তু মানুষ বিমূর্ত ধারণা প্রকাশ করে। আপনি বলতে পারেন আগামীকাল, যদি, ন্যায়, স্বাধীনতা, অসীম। এই শব্দগুলো সরাসরি দৃশ্যমান নয়, তবুও এগুলো বাস্তব প্রভাব ফেলে। ভাষা আমাদের বর্তমানের বাইরে ভাবতে শেখায়। বৃহৎ সহযোগিতা। ছোট দলে ইঙ্গিত যথেষ্ট, কিন্তু বড় সমাজে দরকার স্পষ্ট নিয়ম। ভাষা আইন তৈরি করে, প্রতিশ্রুতি দেয়, চুক্তি গড়ে, ইতিহাস সংরক্ষণ করে। অর্থাৎ ভাষা ছাড়া সভ্যতা অসম্ভব। ভাষা ও চিন্তার সম্পর্ক। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি ভাষা দিয়ে চিন্তা করি, নাকি চিন্তা আগে ভাষা পরে? গবেষণা বলছে, ভাষা আমাদের চিন্তার কাঠামো প্রভাবিত করে। যে সমাজে সময়ের জন্য ভিন্ন শব্দ আছে, তাদের সময়বোধ ভিন্ন হতে পারে। যে ভাষার দিক নির্দেশ সবসময় ভৌগোলিক, তাদের স্থান চেতনা বেশি নির্ভুল। অর্থাৎ ভাষা শুধু ভাব প্রকাশ নয়, ভাষা ভাব গঠনও করে। আগুন থেকে শব্দ। আগুনের পাশে বসে মানুষ প্রথম দীর্ঘ আলাপের সুযোগ পায়। রাত দীর্ঘ হয়, আলো স্থায়ী হয়, সামাজিক সময় বাড়ে। এই পরিবেশ ভাষার জটিলতা বাড়াতে সাহায্য করে। জিন ও ভাষা। মানুষের কণ্ঠযন্ত্র, শ্বাস নিয়ন্ত্রণ, মস্তিষ্কের ভাষা অঞ্চল সবই ধীরে ধীরে বিবর্তিত হয়েছে। কিন্তু ভাষা কেবল অঙ্গসংস্থান নয়, ভাষা হলো সামাজিক চুক্তি। একই শব্দের একই অর্থ সবাই মেনে নেয় বলেই যোগাযোগ সম্ভব। শক্তি ও বিপদ। ভাষা ঐক্য গড়ে, জ্ঞান ছড়ায়, সহযোগিতা বাড়ায়, কিন্তু একই সাথে বিভাজন তৈরি করে, প্রোপাগান্ডা ছড়ায়, ঘৃণা উস্কে দেয়। ভাষা নিরপেক্ষ নয়, ভাষা শক্তি। এই অধ্যায়ে আমরা বুঝলাম, ভাষা মানব বিবর্তনের কেন্দ্রীয় শক্তি, ভাষা বিমূর্ত চিন্তার ভিত্তি,
ভাষা বৃহৎ সমাজের অবকাঠামো। ভাষা আমাদের বাস্তবতা নির্মাণের যন্ত্র। আগুন আমাদের একত্র করেছিল, গল্প আমাদের সংযুক্ত করেছিল, ভাষা আমাদের অসীম করে তুলেছে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব টেলিং, কারণ ভাষা থাকলেই যথেষ্ট নয়। প্রশ্ন হলো কে বলছে, কিভাবে বলছে এবং কেন বলছে। চ্যাপ্টার 8 টেলিং। ভাষা আছে, গল্প আছে, কিন্তু প্রশ্ন হলো কে বলছে, কিভাবে বলছে আর কেন বলছে। এই অধ্যায় টেলিং আমাদের শেখায় মানুষ শুধু ভাষা তৈরি করেনি, মানুষ বর্ণনার ক্ষমতা তৈরি করেছে। বলা মানে ক্ষমতা। সব গল্প সমান নয়। যে বলছে তার অবস্থান, মর্যাদা, বিশ্বাসযোগ্যতা সব কিছু গল্পের প্রভাব নির্ধারণ করে। একজন শিকারী যদি বলে ওখানে বিপদ আছে, গোষ্ঠী তা গুরুত্ব দেয়। অর্থাৎ বলা মানে দায়িত্ব, বলা মানে নেতৃত্ব। স্মৃতি থেকে ইতিহাস। প্রথম গল্প ছিল মৌখিক, প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে ছড়াতো। কিন্তু মুখের গল্প পরিবর্তিত হয়, বিকৃত হয়, রূপান্তরিত হয়। এই পরিবর্তন খারাপ নয়, এটাই সংস্কৃতির গতিশীলতা। টেলিং মানে শুধু তথ্য দেওয়া নয়, তথ্যকে অর্থ দেওয়া। বিশ্বাস ও আস্থা। একটি সমাজ টিকে থাকে বিশ্বাসের ওপর। আপনি যদি অন্যের কথায় আস্থা না রাখেন তবে সহযোগিতা ভেঙে পড়ে। অর্থাৎ ভাষার পরবর্তী ধাপ হলো বিশ্বাসযোগ্য বর্ণনা, যেখানে শপথ, সাক্ষ্য, স্মৃতি, রীতি সবই বর্ণনার কাঠামো। বৃহৎ সমাজের জন্ম। ছোট দলে সবাই একে অপরকে চেনে, কিন্তু বড় সমাজে অচেনা মানুষকে বিশ্বাস করতে হয়। কিভাবে সম্ভব? গল্প, ভাষা এবং বর্ণনার মাধ্যমে। ভাষার লিখিত রূপ আসার আগে মৌখিক ঐতিহ্যই ছিল আইন, নৈতিকতা ও ইতিহাসের ভিত্তি। বর্ণনা থেকে নথি। মানুষ যখন প্রতীক ও লিপি ব্যবহার শুরু করে, বর্ণনা স্থায়ী হয়। এটি নতুন এক বিপ্লব, কারণ এখন স্মৃতি ব্যক্তিগত নয়, জ্ঞান দিয়ে টিকে থাকে বক্তার মৃত্যুর পরও। অভিজ্ঞতা দূরে ছড়িয়ে যায়। টেলিং হয়ে ওঠে সভ্যতার মেরুদণ্ড। সত্য, প্রভাব এবং দায়। এখানে একটি কঠিন প্রশ্ন, সব বলা কি সত্য? আর সব সত্য কি বলা হয়? মানুষ গল্প বলে ঐক্যের জন্য, ক্ষমতার জন্য, নিয়ন্ত্রণের জন্য, অনুপ্রেরণার জন্য। অর্থাৎ টেলিং নিরপেক্ষ নয়, এটি সামাজিক শক্তি। মিম ও নির্বাচন। যে বর্ণনা বেশি কার্যকর সেটি বেশি ছড়ায়। যে গল্প মানুষকে এক করে সেটি টিকে থাকে। যে গল্প ভয় বা আশা জাগায় সেটি দ্রুত বিস্তার লাভ করে। এভাবেই সংস্কৃতি নিজেকে বেছে নেয়। এই অধ্যায়ে আমরা দেখলাম ভাষা ছিল সম্ভাবনা, গল্প ছিল কাঠামো, টেলিং ছিল প্রয়োগ। মানুষ শুধু কথা বলতে শেখেনি, মানুষ শিখেছে প্রভাব ফেলতে। আগুন আমাদের জ্বালিয়েছে, ভাষা আমাদের সংযুক্ত করেছে, বর্ণনা আমাদের সংগঠিত করেছে। পরবর্তী অংশে আমরা প্রবেশ করব বিউটি, কারণ মানুষ শুধু টিকে থাকতে চায় না, মানুষ অর্থ খোঁজে, মানুষ সৌন্দর্য তৈরি করে। বিউটি। চ্যাপ্টার 9 বিলঙ্গিং। মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, মানুষ কোথাও অন্তর্ভুক্ত হতে চায়। এই অধ্যায় বিলঙ্গিং বলছে মানব বিবর্তনের একটি মৌলিক চালিকা শক্তি হল সম্পৃক্ততার আকাঙ্ক্ষা। আমরা কেন অন্তর্ভুক্তি চাই? একাকী মানুষ টিকে থাকতে পারে না। আমাদের পূর্বপুরুষরা ছোট দলে বেঁচেছিল। দল মানে সুরক্ষা, খাদ্য ভাগাভাগি, সন্তান লালন পালন, জ্ঞান আদান প্রদান। অর্থাৎ বিলঙ্গিং ছিল টিকে থাকার শর্ত। মস্তিষ্কের সামাজিক নকশা। মানব মস্তিষ্ক বিশেষভাবে সামাজিক। আমরা মুখ চিনতে পারি, আবেগ বুঝতে পারি, অন্যের উদ্দেশ্য অনুমান করতে পারি। এই ক্ষমতাগুলো এসেছে কারণ দলে থাকা ছিল বিবর্তনগত সুবিধা, সৌন্দর্য ও পরিচয়। কিন্তু বিলঙ্গিং শুধু কার্যকারিতা নয়, এটি প্রতীকীয়। মানুষ অলংকার পরে, শরীর রং করে, চুল সাজায়, পোশাকের ধরন নির্ধারণ করে। কেন? কারণ বাহ্যিক চিহ্ন বলে দেয় আমি এই দলের অংশ। সৌন্দর্য এখানে কেবল নান্দনিকতা নয়, এটি সামাজিক সংকেত।
প্রতীক ও সীমারেখা। একটি দলের নিজস্ব ভাষা, রীতি, পোশাক, শিল্প, এই প্রতীকগুলো ভেতরের ও বাইরের মানুষকে আলাদা করে। বিলঙ্গিং মানে অন্তর্ভুক্তি, কিন্তু একই সাথে বহিষ্কারও। সৌন্দর্যের বিবর্তন, মানুষ অপ্রয়োজনীয় জিনিস তৈরি করে। পুঁতি, গয়না, নকশা, সঙ্গীত এসব সরাসরি খাদ্য দেয় না, তবুও টিকে থাকে, কারণ এগুলো সামাজিক বন্ধন মজবুত করে, পরিচয় স্থাপন করে, আকর্ষণ সৃষ্টি করে। সৌন্দর্য হয়ে ওঠে এক সামাজিক আঠা। যৌন নির্বাচন ও নান্দনিকতা, সৌন্দর্য কখনো কখনো জেনেটিক সংকেতও বহন করে। অলংকার, নৃত্য, সঙ্গীত এগুলো সক্ষমতা, সৃজনশীলতা ও সম্পদের ইঙ্গিত হতে পারে। অর্থাৎ সৌন্দর্য শুধু অনুভূতি নয়, এটি সংকেত। অনুভূতি ও বিভাজন, বিলঙ্গিং আমাদের দিয়েছে নিরাপত্তা, সংহতি, পরিচয়, কিন্তু দিয়েছে গোষ্ঠী সংঘর্ষ, আমরা বনাম তারা মানসিকতা, বৈষম্য। একই প্রবৃত্তি, মানবতার শক্তি ও দুর্বলতা দুটোই। এই অধ্যায়ে আমরা দেখলাম বিলঙ্গিং টিকে থাকার কৌশল, সৌন্দর্য সামাজিক সংকেত, প্রতীক পরিচয় গড়ে, অন্তর্ভুক্তি মানব বিবর্তনের কেন্দ্রীয় শক্তি। মানুষ শুধু যুক্তিবাদী প্রাণী নয়, মানুষ সামাজিক প্রাণী। মানুষ অর্থ ও সংযোগ খোঁজে, কারণ মানুষ শুধু অন্তর্ভুক্ত হতে চায় না, মানুষ চায় মূল্য তৈরি করতে। চ্যাপ্টার 10, ট্রিনকেটস অ্যান্ড ট্রেজার্স। মানুষ কেন পাথরের টুকরোকে গয়না বানায়? কেন শামুকের খোল ঝুলিয়ে রাখে গলায়? কেন সময় ব্যয় করে এমন কিছু তৈরিতে যা সরাসরি খাদ্য দেয় না? এই অধ্যায় ট্রিনকেটস অ্যান্ড ট্রেজার্স বলছে মানুষের বিবর্তনে অপ্রয়োজনীয় জিনিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলংকারের সূচনা, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পাওয়া গেছে শামুকের মালা, খোদাই করা হাড়, রঙিন পাথর, দেহরঞ্জন এসব হাজার হাজার বছর আগের। প্রশ্ন হলো, এগুলো কি বিলাসিতা, না এগুলো সংকেত? প্রতীকের শক্তি, একটি ছোট পুঁতি বলতে পারে আমি এই গোষ্ঠীর সদস্য, আমি প্রাপ্তবয়স্ক, আমি সফল শিকারী, আমি সম্ভাব্য সঙ্গী। অর্থাৎ বস্তু হয়ে ওঠে পরিচয়ের বাহক। মানুষই প্রথম প্রজাতি যারা বস্তু দিয়ে বিমূর্ত অর্থ প্রকাশ করে। সামাজিক মর্যাদা, যখন সম্পদ জমা হতে শুরু করে তখন অলংকার হয়ে ওঠে মর্যাদার চিহ্ন। যার বেশি অলংকার তার বেশি প্রভাব। এখান থেকেই জন্ম নেয় সম্পদ, বৈষম্য, সামাজিক স্তর। ট্রিনকেট ধীরে ধীরে ট্রেজার হয়ে ওঠে। অনেক অলংকারের উপাদান পাওয়া গেছে নিজস্ব অঞ্চলের বাইরে থেকে, অর্থাৎ প্রাচীন মানুষ দূরবর্তী বাণিজ্য করত। একটি পুঁতি শুধু সাজসজ্জা নয়, এটি নেটওয়ার্কেরও প্রমাণ। মানুষ সংযোগ তৈরি করে, দূরত্ব অতিক্রম করে। নান্দনিকতা ও কল্পনা, অলংকার সময় নেয়, মনোযোগ নেয়, সৃজনশীলতা নেয়। এগুলো সরাসরি টিকে থাকার জন্য প্রয়োজনীয় নয়, তবুও টিকে আসে। কারণ মানুষ শুধু বাঁচতে চায় না, মানুষ অর্থপূর্ণভাবে বাঁচতে চায়। সৌন্দর্য আমাদের মস্তিষ্কে আনন্দ তৈরি করে, আর আনন্দ সামাজিক বন্ধন মজবুত করে। যৌন নির্বাচন ও সংকেত, অলংকার হতে পারে স্বাস্থ্য, দক্ষতা, সম্পদ, সামাজিক অবস্থান এর সংকেত। যে ব্যক্তি বিরল উপাদান সংগ্রহ করতে পারে সে সক্ষম। অর্থাৎ ট্রিনকেট বিবর্তনের খেলায়ও অংশ নেয়। বস্তু ও দায়, বস্তু জমা হওয়ার সাথে সাথে মালিকানা, প্রতিযোগিতা, সংঘর্ষ এসবও জন্ম নেয়। মানব সভ্যতার ভবিষ্যৎ এই বস্তু সংগ্রহের ধারাতেই এগিয়েছে। এই অধ্যায়ে আমরা দেখলাম অলংকার ছিল প্রতীক, প্রতীক ছিল পরিচয়, পরিচয় ছিল সামাজিক শক্তি, আর বস্তু হয়ে উঠেছিল অর্থের ধারক। মানুষ প্রথম প্রজাতি যারা পাথরের টুকরোকে মূল্য দেয়, কারণ সে তার মধ্যে অর্থ ঢেলে দেয়। কারণ মানুষ শুধু অলংকার বানায় না, মানুষ স্থাপত্য বানায়। মানুষ পৃথিবীতে চিহ্ন রেখে যায়। চলুন পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 11, বিল্ডার্স। মানুষ অলংকার বানিয়েছে, কিন্তু মানুষ সেখানে থামেনি। মানুষ ঘর বানিয়েছে, মানুষ স্মৃতিস্তম্ভ বানিয়েছে,
মানুষ এমন স্থাপনা বানিয়েছে যা তার মৃত্যুর পরও দাঁড়িয়ে থাকে। এই অধ্যায় বিল্ডার্স বলছে মানুষ প্রথম প্রাণী যে পৃথিবীকে শুধু ব্যবহার করেনি, বরং পরিকল্পিতভাবে নির্মাণ করেছে। আশ্রয় থেকে স্থাপত্য। প্রথম আশ্রয় ছিল সাময়িক, গাছের ডাল, পশুর চামড়া, অস্থায়ী কাঠামো। কিন্তু ধীরে ধীরে মানুষ স্থায়ী বসতি গড়ে, গ্রাম তৈরি করে, শহর নির্মাণ করে। এই পরিবর্তন শুধু প্রযুক্তিগত নয়, এটি সামাজিক বিপ্লব। নির্মাণ মানে পরিকল্পনা। একটি বড় কাঠামো বানাতে দরকার ভবিষ্যৎ কল্পনা, সমন্বিত শ্রম, কাজের বিভাজন, নেতৃত্ব। অর্থাৎ নির্মাণ শুধু পাথর জোড়া নয়, নির্মাণ মানে সামাজিক সংগঠন। প্রাচীন স্মৃতিস্তম্ভ, পিরামিড, পাথরের বৃত্ত, বিশাল সমাধি এসব বানাতে শত শত মানুষ কাজ করছে। এগুলো শুধু ধর্মীয় প্রতীক নয়, এগুলো সহযোগিতার প্রমাণ। মানুষ একসাথে কাজ করতে পারে, এটাই তার বিশেষত্ব। একটি স্থাপনা শুধু আশ্রয় নয়, এটি পরিচয়ের কেন্দ্র। মন্দির, চত্বর, সমাধি এসব স্থানে মানুষ সমবেত হয়, স্মৃতি তৈরি হয়, ঐক্য গড়ে ওঠে। অর্থাৎ স্থাপত্য হয়ে ওঠে সামাজিক মানচিত্র। মানুষ যখন স্থায়ী নির্মাণ শুরু করে তখন সে পরিবেশকে বদলে দেয়। বন কেটে বসতি, নদী ঘিরে বাঁধ, জমি সমতল, এভাবেই মানুষ হয়ে ওঠে গ্রহ রূপান্তরকারী প্রাণী। স্থাপত্য শুধু কার্যকারিতা নয়, এতে নান্দনিকতা আছে। উঁচু টাওয়ার, বিশাল প্রাচীর, সামঞ্জস্যপূর্ণ নকশা এসব শক্তির প্রকাশ। নির্মাণ হয়ে ওঠে মর্যাদা, বিশ্বাস, ক্ষমতা এর প্রতীক। নির্মাণ আমাদের দিয়েছে নিরাপত্তা, সংগঠন, সাংস্কৃতিক কেন্দ্র। কিন্তু একই সাথে পরিবেশগত চাপ, সম্পদের অসম বন্টন, সংঘর্ষ। মানুষ যখন নির্মাণ করে সে ভবিষ্যৎকে প্রভাবিত করে। এই অধ্যায়ে আমরা দেখলাম মানুষ শুধু সাজায় না, মানুষ নির্মাণ করে। নির্মাণ মানে পরিকল্পিত ভবিষ্যৎ। স্থাপত্য সামাজিক সংগঠনের ফল। মানুষ পরিবেশকে স্থায়ীভাবে বদলাতে পারে। ট্রিনকেট ছিল ব্যক্তিগত সংকেত, বিল্ডার্স হলো সমষ্টিগত ঘোষণা। পরবর্তী অংশে আমরা প্রবেশ করব টাইম এ, কারণ নির্মাণ স্থায়ী হয় সময়ের ওপর, আর সময়কে বোঝা ছাড়া সভ্যতা সম্ভব নয়। টাইম। চ্যাপ্টার 12, টাইম কিপার্স। আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি, আমরা ভাষা সৃষ্টি করেছি, আমরা স্থাপত্য বানিয়েছি, কিন্তু একটি শক্তি ছিল যা সব কিছুকে নিয়ন্ত্রণ করে, সময়। এই অধ্যায় টাইম কিপার্স বলছে মানুষ প্রথম প্রাণী যে সময়কে শুধু অনুভব করেনি, সময়কে মাপতে শিখেছে। প্রথম সময় চেতনা এসেছে প্রকৃতি থেকে। সূর্য ওঠানামা, চাঁদের কলা, ঋতুর পরিবর্তন, বন্যা ও খরা, এই চক্রগুলো জীবন নির্ধারণ করত। কৃষির জন্য দরকার ছিল সঠিক সময় জ্ঞান। বপন কখন, ফসল কাটার সময় কখন, সময় না বুঝলে সভ্যতা টিকত না। ভবিষ্যৎ কল্পনা। সময় বোঝা মানে শুধু বর্তমান নয়, মানুষ ভবিষ্যৎ কল্পনা করতে পারে। এই ক্ষমতা পরিকল্পনা তৈরি করে, সঞ্চয় শেখায়, দীর্ঘমেয়াদী নির্মাণ সম্ভব করে। অর্থাৎ সময় চেতনা হল উন্নত মস্তিষ্কের প্রমাণ। স্থাপত্য ও আকাশ। অনেক প্রাচীন স্থাপনা এমনভাবে তৈরি যেখানে সূর্যের অবস্থান, অয়নান্ত, বিষুব সব বিবেচনায় রাখা হয়েছে। অর্থাৎ স্থাপত্য হয়ে ওঠে ক্যালেন্ডার। মানুষ আকাশ দেখে সময় মাপতে শিখেছে, এটাই তাকে কৃষিভিত্তিক সমাজে রূপান্তর করেছে। ক্যালেন্ডার সামাজিক চুক্তি। সময় মাপা মানে একক নির্ধারণ। দিন, মাস, বছর এই এককগুলো প্রকৃতির সাথে যুক্ত হলেও এগুলো সামাজিকভাবে গৃহীত। একটি সমাজ একই সময়সূচি মেনে চললে সহযোগিতা সহজ হয়। সময় ও শৃঙ্খলা। সময়কে মাপার সাথে সাথে কাজের সময়, উৎসবের সময়, কর সংগ্রহের সময়, যুদ্ধের সময় সব কিছু সংঘটিত হয়। সময় হয়ে ওঠে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম। ব্যক্তিগত থেকে ঐতিহাসিক। সময় বোঝার ফলে মানুষ ইতিহাস তৈরি করে। আমরা কোথা থেকে এলাম, আমাদের পূর্বপুরুষ কারা, ভবিষ্যৎ কোথায় যাচ্ছে,
এই প্রশ্নগুলো সময় চেতনার ফল। সময়ের দ্বৈততা। সময় আমাদের দিয়েছে পরিকল্পনা, অগ্রগতি, ধারাবাহিকতা, কিন্তু একই সাথে তাড়াহুড়ো, চাপ, প্রতিযোগিতা। সময় যত নির্ভুলভাবে মাপা হয়, মানুষ তত বেশি শৃঙ্খলাবদ্ধ হয়। এই অধ্যায়ে আমরা দেখলাম মানুষ সময়কে উপলব্ধি থেকে পরিমাণে রূপান্তর করেছে। সময় চেতনা সভ্যতার ভিত্তি, ক্যালেন্ডার সামাজিক সমন্বয়ের হাতিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষমতা মানুষকে আলাদা করেছে। আগুন আমাদের শক্তি দিয়েছে, ভাষা আমাদের সংযোগ দিয়েছে, নির্মাণ আমাদের স্থায়িত্ব দিয়েছে, সময় আমাদের দিক নির্দেশ দিয়েছে। চলুন পরবর্তী অধ্যায়, রিজন। কারণ সময় মাপার পর মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, কেন? চ্যাপ্টার 13, রিজন। আমরা সময়কে মাপা শিখেছি, ক্যালেন্ডার বানিয়েছি, ঋতু বুঝেছি, কিন্তু একসময় মানুষ শুধু লক্ষ্য করেনি, মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। এই অধ্যায় রিজন বলছে মানব বিবর্তনের এক গুরুত্বপূর্ণ মোড় হলো কারণ খোঁজার প্রবৃত্তি, কারণ ফলাফলের সন্ধান। মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খোঁজে, কিন্তু রিজন সেই প্যাটার্নকে পরীক্ষা করে। বজ্রপাত কেন হয়, রোগ কেন ছড়ায়, ঋতু পরিবর্তন কেন ঘটে? প্রথমে উত্তর ছিল মিথে, পরে এলো পর্যবেক্ষণ, তারপর এলো যুক্তি, পর্যবেক্ষণ থেকে তত্ত্ব। রিজন মানে শুধুমাত্র ভাবনা নয়, রিজন মানে প্রমাণ খোঁজা। মানুষ শিখেছে মাপতে, তুলনা করতে, সন্দেহ করতে, সংশোধন করতে। এই প্রবণতাই বিজ্ঞানকে সম্ভব করেছে। বিমূর্ত চিন্তার বিকাশ। রিজন মানুষকে দিয়েছে গণিত, যুক্তিবিদ্যা, দর্শন, পদ্ধতিগত অনুসন্ধান। অর্থাৎ বাস্তবতার বাইরে গিয়ে মানুষ নিয়মের ভাষায় চিন্তা করতে শিখেছে। সামাজিক যুক্তি। রিজন শুধু প্রাকৃতিক জগৎ নয়, সামাজিক জগতেও প্রয়োগ হয়। আইন, নৈতিকতা, বিচার সব কিছুতেই যুক্তির প্রয়োগ দরকার। এখানে রিজন হয়ে ওঠে সামাজিক স্থিতিশীলতার ভিত্তি। বিশ্বাস বনাম পরীক্ষা। মানব ইতিহাসে দীর্ঘ সময় বিশ্বাস ছিল প্রধান চালিকা শক্তি, কিন্তু রিজন প্রশ্ন তোলে, এটি কি প্রমাণযোগ্য? এটি কি পুনরাবৃত্তিযোগ্য? এটি কি পরীক্ষায় টিকে? এই প্রশ্নগুলো জ্ঞানকে রূপান্তরিত করেছে। যুক্তি ও ক্ষমতা। রিজন মানুষকে মুক্তিও দিয়েছে, কিন্তু নিয়ন্ত্রণের হাতিয়ারও হয়েছে। প্রযুক্তি, শিল্পায়ন, সংগঠন সবই যুক্তিনির্ভর পরিকল্পনার ফল, কিন্তু একই সাথে অস্ত্র, শোষণ, পরিবেশ ধ্বংসও যুক্তির মাধ্যমে সংগঠিত হয়েছে। রিজন ও বিবর্তন। রিজন হঠাৎ আসেনি, এটি এসেছে ভাষার জটিলতা, সময় চেতনা, সামাজিক সহযোগিতা, সাংস্কৃতিক সঞ্চয়ের মাধ্যমে। অর্থাৎ রিজন হলো দীর্ঘ বিবর্তনের ফল। এই অধ্যায়ে আমরা দেখলাম মানুষ কারণ খোঁজে, মানুষ সন্দেহ করতে শেখে, মানুষ প্রমাণের ওপর দাঁড়াতে শেখে। রিজন সভ্যতার বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড। আগুন শক্তি দিয়েছে, গল্প অর্থ দিয়েছে, সময় দিক নির্দেশ দিয়েছে, রিজন দিয়েছে ব্যাখ্যা। চলুন পরবর্তী তথা শেষ অধ্যায়ে, হোমিনি। কারণ যুক্তি মানুষকে শুধু জ্ঞান দেয়নি, মানুষকে নিজের সম্পর্কে নতুন প্রশ্নও দিয়েছে। চ্যাপ্টার 14, হোমিনি। আগুন আমাদের বদলেছে, ভাষা আমাদের সংযুক্ত করেছে, সময় আমাদের সংগঠিত করেছে, রিজন আমাদের প্রশ্ন করতে শিখিয়েছে। এখন প্রশ্ন, আমরা আসলে কে? এই অধ্যায় হোমিনি, মানব পরিচয়ের পুনর্বিবেচনা। হোমো থেকে হোমিনি। আমরা নিজেদের বলি হোমো স্যাপিয়েন্স, বুদ্ধিমান মানুষ, কিন্তু আমরা কি কেবল একটি প্রজাতি, নাকি আমরা এক চলমান প্রক্রিয়া? হোমিনি শব্দটি এখানে রূপক। মানুষ শুধু জৈব সত্তা নয়, মানুষ একটি সমষ্টিগত, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সত্তা। আমরা একা নই। একসময় পৃথিবীতে ছিল নিয়ান্ডারথালস, ডেনিসোভানস, অন্যান্য হোমো প্রজাতি। আমরা একমাত্র টিকে থাকা শাখা, কিন্তু আমাদের জিনে এখনও তাদের চিহ্ন আছে। অর্থাৎ মানুষ কখনো একা ছিল না, মানুষ হলো মিশ্রণের ফল। প্রযুক্তি সংযুক্ত প্রাণী। মানুষ এখন শুধু জৈব নয়, আমরা যন্ত্র ব্যবহার করি, আমরা তথ্য নেটওয়ার্কে বাস করি,
আমরা পরিবেশ বদলাই বৈশ্বিক স্কেলে। আমরা হয়ে উঠেছি টেকনোস্ফিয়ার এর অংশ, অর্থাৎ মানুষ এখন জিন, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত সত্তা। আত্মপরিচয়ের বিবর্তন। প্রথমে মানুষ নিজেকে দেখেছে গোষ্ঠীর অংশ হিসেবে, পরে রাষ্ট্রের নাগরিক হিসেবে। আজ আমরা নিজেদের দেখি বৈশ্বিক প্রজাতি হিসেবে, গ্রহ পরিবর্তনকারী শক্তি হিসেবে। এই আত্মচেতনা নতুন। শক্তি ও দায়। মানুষ এখন জলবায়ু পরিবর্তন ঘটাতে পারে, প্রজাতি বিলুপ্ত করতে পারে, জেনেটিক গঠন পরিবর্তন করতে পারে। এটি অভূতপূর্ব ক্ষমতা, কিন্তু ক্ষমতার সাথে আসে দায়। হোমিনি মানে সেই মানুষ যে জানে সে কি করতে পারে, ভবিষ্যতের মানুষ। এখন প্রশ্ন হলো, মানুষ কি নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে? আমরা কি নিজেদের শুধু প্রতিযোগী নয়, সহাবস্থানকারী হিসেবে দেখব? আমরা কি প্রযুক্তিকে ধ্বংস নয়, ভারসাম্যের জন্য ব্যবহার করব? হোমিনি হলো সম্ভাবনা, মানুষের সচেতন বিবর্তন। এই অধ্যায়ে আমরা দেখলাম মানুষ একমাত্র হোমো নয়, শেষ টিকে থাকা হোমো। মানুষ জৈব ও সাংস্কৃতিক মিশ্রণ। প্রযুক্তি মানুষকে নতুন স্তরে তুলেছে। আত্মচেতনা এখন বৈশ্বিক। আমরা শুধু বুদ্ধিমান নই, আমরা দায়িত্বশীল হতে পারি। এই দীর্ঘ যাত্রার শেষে একটাই প্রশ্ন, ট্রান্সেন্ডেন্স কি সম্পন্ন হয়েছে, নাকি এটি এখনও চলমান? ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন মানব বিবর্তন, সংস্কৃতি ও সভ্যতার দীর্ঘ অভিযাত্রার এক গভীর অনুসন্ধান। গায়া ভিন্সের লেখা ট্রান্সেন্ডেন্স, হাউ হিউম্যান ইভলভ থ্রু ফায়ার, ল্যাঙ্গুয়েজ, বিউটি অ্যান্ড টাইম এর সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই দীর্ঘ যাত্রায় আমরা কোনো মিথ গড়তে আসিনি, আমরা এসেছি বুঝতে। আমরা দেখেছি কিভাবে আগুন মানুষকে শুধু উষ্ণতা নয়, মস্তিষ্ক ও সাংস্কৃতিক শক্তি দিয়েছে, কিভাবে ভাষা, গল্প ও প্রতীক মানুষকে বৃহৎ সমাজে যুক্ত করেছে, কিভাবে সৌন্দর্য, নির্মাণ ও সময় চেতনা সভ্যতার ভিত্তি তৈরি করেছে, এবং কিভাবে যুক্তি ও আত্মসচেতনতা মানুষকে নিজের বিবর্তনের অংশীদার করেছে। এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়, মানুষ কেবল প্রকৃতির ফল নয়, মানুষ প্রকৃতির সক্রিয় রূপান্তরকারী। এই অনুসন্ধান আমাদের সামনে কয়েকটি গভীর প্রশ্ন রেখে যায়। আমরা কি কেবল প্রযুক্তি নির্ভর শক্তি হয়ে উঠেছি, নাকি সচেতন মানবতা? আমরা কি গ্রহকে ব্যবহার করছি, নাকি তার সাথে সহ অবস্থান শিখছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তী বিবর্তন কি অচেতনভাবে ঘটবে, নাকি সচেতন সিদ্ধান্তে? এই বই কোনো চূড়ান্ত উত্তর দেয় না, কিন্তু এটি আমাদের শেখায় বিবর্তন এখনও চলমান, জ্ঞান দায়িত্বের দাবি রাখে, আর ভবিষ্যৎ তৈরি হয় আমাদের সম্মিলিত সিদ্ধান্তে। আপনি মানুষকে আশাবাদী চোখে দেখুন বা সংশয়ী চোখে, কিন্তু নিজের যুক্তিকে কখনো ত্যাগ করবেন না। কারণ ক্ষমতা যদি দায়িত্বহীন হয়, তবে অগ্রগতি ধ্বংসে রূপ নেয়, আর সচেতনতা মানবতার প্রকৃত শক্তি। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, মানুষ কি সত্যি নিজেকে অতিক্রম করেছে, নাকি কেবল নিজের সীমা বাড়াচ্ছে? মনে রাখবেন, মানুষ আগুন জ্বালায়, মানুষ ভাষা তৈরি করে, কিন্তু প্রশ্নের মাধ্যমেই মানুষ নিজের ভবিষ্যৎ নির্মাণ করে। ধন্যবাদ।